This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসসি নবম দশমের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ। প্রায় 40,000 প্রার্থীকে ইন্টারভিউতে রেখেছে কমিশন। ডিসেম্বরের শেষ সপ্তাহে ভেরিফিকেশন। 2016-র অনেক যোগ্য শিক্ষক ডাক পেলেন না ইন্টারভিউতে। চিন্ময় মণ্ডল সহ অনেক আন্দোলনকারী শিক্ষক অবশ্য ইন্টারভিউতে ডাক পেয়েছেন। দ্বিতীয় ব্রেকিং, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাড়তি সময় চেয়ে সুপ্রিম কোর্টের পথে এসএসসি। নতুন নিয়োগে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ডেডলাইন ছিল 31শে ডিসেম্বর। যোগ্য চাকরিহারাদের চাকরির মেয়াদ ডিসেম্বর পর্যন্তই বেঁধে দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। সেই মেয়াদ বাড়ানোর আবেদনও সুপ্রিম কোর্টে করবে মধ্যশিক্ষা পর্ষদ। 3 নম্বর ব্রেকিং, পাসপোর্ট জালিয়াতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে ইডি। আজাদ মল্লিকের পর এবার তার শাগরেদ ইন্দুভূষণ হালদার সহ 5 জনের বিরুদ্ধে চার্জশিট জমা। জাল নথি দিয়ে 300-র বেশি পাসপোর্ট তৈরি করেছে ইন্দুভূষণ। ইডির বিশেষ আদালতে চার্জশিট দিয়ে দাবি কেন্দ্রীয় এজেন্সি। 4 নম্বর ব্রেকিং, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে লোকভবনের গেট। দক্ষিণ পশ্চিম গেটের নামকরণ ঋষি বঙ্কিমচন্দ্রের নামে। বন্দে মাতরমের সার্ধশত বর্ষ উপলক্ষে গেটের নামকরণ। এর আগে লোকভবনের উত্তর গেটের নাম রাখা হয় রবি ঠাকুরের নামে। আর আজকের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, নিঃসন্দেহে আজকের বড় খবর। রাজ্যে এসআইআর এর প্রথম পর্ব শেষ হতেই কমিশন সূত্রে বেরিয়ে আসছে একের পর এক চমকে দেওয়ার মতন তথ্য। 58 লক্ষ এনুমারেশন ফর্ম অসংগৃহীত। ধরেই নেওয়া যায় যে এই 58 লক্ষ নাম বাদ যেতে পারে। এর সঙ্গে এবার সন্দেহের তালিকায় আরো 85 লক্ষ নাম। ডিটেল দেখুন প্রতিবেদনে। স্যারের ক্লাসের শুরু থেকেই অবাক করা সব কাণ্ড কারখানা। বৃহস্পতিবার মধ্যরাতে প্রথম পর্ব শেষ হয়েছে, আর তাতেই বেরিয়ে আসছে এমন সব তথ্য যা রাজনৈতিক দল তো বটেই, জনতার চোখও কপালে তুলে দেওয়ার পক্ষে যথেষ্ট। এসআইআর এর পূর্বপুরুষের নাম খুঁজতে গিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। সূত্র বলছে 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ, 13.5 লক্ষ ভোটারের বাবা মায়ের নাম এক, 15 বছরের কম বয়সে বাবা হয়েছেন 11,95,000, 6 সন্তানের বাবার সংখ্যা 24,21,000, 40 বছরেরও কম বয়সে ঠাকুরদা হয়েছেন 3,45,000। সিপিএমের আমলেও হতো, কিন্তু ওই গত 15 বছরে, বিশেষ করে 11-এ এই তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে সমস্ত কটা নির্বাচনে এই পুলিশকে দুর্বৃত্তদের ব্যবহার করে ভুয়ো ভোটারদের ইলেকটোরাল রোলে রেখে সমস্ত নির্বাচন তৃণমূল জিতেছে। সে তো 2002-এর বিষয়, তা এতদিন ধরে কি হচ্ছিল? তো তখনকার ভুল, সেগুলো যদি ভুল থেকে থাকে তাহলে ভুলটা ছিল কেন, দেখেনি কেন? তাদের আজকে 24 বছর 23 বছর বাদে এসে তাদের মনে হলো যে ভুল ছিল। কমিশন সূত্রে খবর, 1,67,45,911 জন ভোটারের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য যাচাই করবেন বিএলওরা। তারপরেও সন্দেহ থাকলে ডাক পড়বে শুনানিতে। সন্দেহ নেই, শুনানিতেও সংখ্যাটা থাকবে বিরাট। শুনানির জন্য প্রয়োজন আরও 2,940 জন AERO। কমিশন সূত্রে খবর, অতিরিক্ত প্রায় 1,500 থেকে 2,000 AERO নিয়োগ হবে। একজন করে AERO-কে প্রতিদিন 50 জন ভোটারের শুনানি করতে হতে পারে। এখানেই শেষ নয়, তথ্যে আরও চমক আছে। যে 58 লক্ষ অসংগৃহীত ফর্মের কথা কমিশন সূত্রে জানা গেছে, তারও বিধানসভা ধরে ধরে একটা সংখ্যা পাওয়া যাচ্ছে। কমিশন সূত্র বলছে, কলকাতার মধ্যে সবথেকে বেশি নাম বাদ যেতে পারে চৌরঙ্গিতে। সংখ্যাটা 74,000-এর বেশি। কলকাতা বন্দরে নাম বাদ যেতে পারে 63,730 জনের। সূত্র বলছে, কসবায় নাম বাদ যেতে পারে 58,000-এর বেশি। এন্টালিতে বাদ পড়ার সংখ্যা হতে পারে 49,084 জন। সূত্র আরও বলছে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 44,785 জনের নাম বাদ যেতে পারে। সিপিএমের আমলেও হতো, কিন্তু ওই গত 15 বছরে, বিশেষ করে 11-এ এই তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে সমস্ত কটা নির্বাচনে এই পুলিশকে দুর্বৃত্তদের ব্যবহার করে ভুয়ো ভোটারদের ইলেকটোরাল রোলে রেখে সমস্ত নির্বাচন তৃণমূল জিতেছে। সে তো 2002-এর বিষয়, তা এতদিন ধরে কি হচ্ছিল? তো তখনকার ভুল, সেগুলো যদি ভুল থেকে থাকে তাহলে ভুলটা ছিল কেন, দেখেনি কেন? তাদের আজকে 24 বছর 23 বছর বাদে এসে তাদের মনে হলো যে ভুল ছিল। জেলা কেন্দ্রগুলোর মধ্যে ফোকাসে রয়েছে হাওড়া উত্তর,
সূত্র বলছে সেখানে বাদ যেতে পারে 60,418 জনের নাম, হাওড়া দক্ষিণে বাদ যেতে পারে 54,116 জনের নাম, ব্যারাকপুরে বাদ যেতে পারে 40,998 জনের নাম। সূত্র আরো বলছে কামারহাটিতে বাদ যেতে পারে 35,191 জনের নাম, আর নন্দীগ্রামে 10,899 জনের নাম বাদ যেতে পারে। এসআইআর এর প্রথম পর্ব শেষ হতেই অঙ্কের খেলা শুরু। তবে এই জনতার জন্য যতটা, তার থেকেও অনেক অনেক বেশি রাজনৈতিক দলগুলো। স্যারের ক্লাস কি সবে শুরু হলো? শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। পাশাপাশি আজকের আরো একটা বড় খবর, ক্যানিংয়ে আক্রান্ত বিজেপি নেতা, বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাতের অভিযোগ। আক্রান্ত বিজেপি 2 নম্বর মণ্ডল ভাইস প্রেসিডেন্ট শঙ্কর মণ্ডল আশঙ্কাজনক অবস্থায় SSKM হাসপাতালে ভর্তি। হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। পরিবারের অভিযোগ, গত রবিবার এলাকায় একটি দলীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে ঝামেলা হয়, আর সেই থেকে এই শঙ্করকে হুমকি দিতে থাকে স্থানীয় তৃণমূল কর্মীরা। ক্যানিং এর দিকে নজর রাখছি আমরা। ক্যানিং এ আক্রান্ত বিজেপি নেতা। আজকের বিকেল 5টা ফাঁকা পেয়েছে, ওকে ধরে ওইভাবে মেরেছে। কি বাড়ির পাশেই রাস্তার উপর? রাস্তার উপর থেকে নিয়ে গিয়ে একজনের বাড়ির মধ্যে নিয়ে গিয়ে খামারের মধ্যে নিয়ে গিয়ে 5-6 মিলে বন্দুকের উল্টোভাবে ইচ্ছা মতন মেরেছে ওকে। মাথায়? হ্যাঁ, মাথায় মেরেছে, বুকে মেরেছে, পেটে মেরেছে, সব জায়গায় মেরেছে ওকে। বন্দুকের বাঁট দিয়ে মেরেছে। আচ্ছা। তারপর আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম, এক্ষুনি সার্জেন্ট ডাক্তারের সঙ্গে কথা বললাম। ডাক্তারবাবু বললো এখন রাখা আছে রিজার্ভেশনেতে, মানে ওকে এখন বেডও পায়নি। ডাক্তার বললো সিটি স্ক্যানও করার মতো কোনো অবস্থা নেই, সকাল পর্যন্ত বাঁচতে পারে, মারা গেলেও মারা যেতেও পারে। আচ্ছা, কারা মারলো? এ পুরো TMC লোকেরা মেরেছে, 6 জন মিলে। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, তৃণমূল ISF সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়। রাজপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য। ISF নেতা রাহুল মোল্লাকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ তৃণমূল নেতা আইছান মোল্লা এবং বাহারুল ইসলাম অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের। ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ, তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পঞ্চায়েত মেম্বারের যে হাজব্যান্ড, সে আমার ধাক্কা মারে, গলা ধাক্কা দেয়। দেওয়ার পরে আমি ওখান থেকে ছড়িয়ে এসেছি, তখন ওখান থেকে একটা ভিড়ির মধ্যে একজন ফাইট মারে আমার এখানে দুটো। মারার পরে আমি ঘুরেছি, বুকে দুটো ফাইট মেরে আর গেঞ্জিটা ছিঁড়ে দিয়েছে আমার। ইতিমধ্যে আমাদের ওখানে কাছে ছিল এবং আমার শেরপুর ইয়াসিন ছিল, ও তখন আমার বাইকে তুলে ওদের সাথে তুমি বার হও, তারপরে দেখা যাচ্ছে। তারপরে হসপিটালে একদম বুকটা যন্ত্রণা করতে ডাক্তার দেখে ইনজেকশন করে দিয়ে গেছে। চোদ্দ বছর পর আবারও কলকাতায় মেসি। আজ মাঝরাতে শহরে পৌঁছবেন আর্জেন্টাইন রাজপুত্র। 12 ঘন্টা সফর রয়েছে। আগামীকাল সকালে হোটেলে মিট অ্যান্ড গ্রিট পর্বে অংশ নেবেন মেসি। তারপর যুব ভারতীতে জমকালো সংবর্ধনা অনুষ্ঠান। প্রাক্তনদের ফ্রেন্ডলি ম্যাচের সঙ্গে থাকছে সংক্ষিপ্ত আলাপ পর্ব। যুব ভারতীর অনুষ্ঠানে থাকবেন বহু বিশিষ্ট মানুষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন কিং খান মানে শাহরুখ খান। সৌরভ গঙ্গোপাধ্যায় থাকবেন যুব ভারতীতে। বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে কলকাতা ও রাজ্য পুলিশ সব রকমভাবে সাহায্য করবে। মেসি ঢুকবে, তারপরে বাচ্চাদের সঙ্গে মেসির একটা সেই দুটো টিমের সঙ্গে একটা পেনাল্টি কন্টেস্টে মেসি থাকবে। মেসি, রড্রিগো, ডিপল আর সুয়ারেজ তিনজনেই পার্টিসিপেট করবে। আর তারপরে আমাদের কিং খান, শাহরুখ খান তো থাকবেই, একটা কিং মোমেন্ট হবে। আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, তার সঙ্গে একটা দাদাগিরি মোমেন্ট থাকবে। তারপরে আমাদের অনারেবল চিফ মিনিস্টার আসছেন, উনি ওনাদের মেসিকে সম্বর্ধনা দেবেন। 2 ঘন্টার ইভেন্ট। আজ রাতে কলকাতায় পা রাখছেন লিওনেল মেসি। মেসি ম্যাজিকে মেতে গোটা তিলোত্তমা। লেক টাউনে ইতিমধ্যেই বসেছে মেসির বিশাল মূর্তি, ভার্চুয়ালি যার উদ্বোধন করবেন LM10। মনুমেন্টো দি মেসি, কলকাতা শহরে লিওনেল মেসির সবচেয়ে বড় মূর্তি। শুধু কলকাতা কেন, বিশ্বের যে সমস্ত সর্ববৃহৎ মূর্তিগুলো রয়েছে লিওনেল মেসির, তার মধ্যেও অন্যতম হিসেবে ধরা হচ্ছে এই লিওনেল মেসির মূর্তিটিকে। একদম ঠিক শ্রীভূমির যে লেক টাউনে যে ঘড়ি মোড় রয়েছে, ঠিক ঘড়ি মোড়ের সামনেই এই লিওনেল মেসির মূর্তিটি রাখা রয়েছে। শিল্পী মন্টি পাল এটি তৈরি করেছেন। মূলত আরও 43 জন শিল্পীকে নিয়ে 40 দিনের দিন রাত পরিশ্রমের ফসলে এই মূর্তিটিকে তিনি গড়ে তুলেছেন।
এবং ফাইবার গ্লাস দিয়ে তৈরি হয়েছে এই লিওনেল মেসির 70 ফুটের মূর্তিটি। মোট 53 ফুটের মেসির যে মূর্তিটা রয়েছে সেই মেসির মূর্তিটা 53 ফুটের এবং নিচে 17 ফুটের লোহা স্ট্রাকচার, যেটার ওপরে এই মেসির মূর্তিটা দাঁড়িয়ে আছে এবং দেখা যাচ্ছে যে বিশ্বকাপ হাতে লিওনেল মেসির এই মূর্তি। এবং নিঃসন্দেহে শহরের বুকে আরও একটি আকর্ষণীয় জিনিস। ক্যামেরায় গৌরবের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। ম্যারাডোনা হচ্ছে একজন খেলোয়াড়, যে পৃথিবী বিখ্যাত খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, তেমনি মেসি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে অন্যতম। তা দুটো কি বলবো, এত বড় ফিগার আজকে, কালকে তার উদ্বোধন হতে চলেছে, মেসি ভার্চুয়ালি এটা করবে। এটা খুব আমাদের কাছে আনন্দ খবর, কলকাতাবাসীর কাছে সুখবর, এবং এটা আমরা করতে পেরে আনন্দিত, গর্বিত সিউনি স্পোর্টিং ক্লাব। উনি তো বলেছিলেন এখানে এসে এটা করবেন, ওনার বাবাও বলেছিলেন, উনিও সম্মতি দিয়েছিলেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তারা বলছে এখানে এলে পরে তার সিকিউরিটির সমস্যা হতে পারে। তা আমরা দেখুন, একটা ভালো কিছু করতে গিয়ে কোনো কিছু খারাপ কোথাও হোক, এটা কখনো চাই না। ঠিক আছে, মেসি ভার্চুয়ালি করলে যাবে তো এই পথ দিয়ে, দেখতে তো পাবেই নিজের মধ্যে নিজে, এলে ভালো হতো। ধূপগুড়ি বিডিও অফিসে উত্তেজনা, বন্যা দুর্গতদের স্মারকলিপি জমা দেওয়া নিয়ে উত্তপ্ত পরিস্থিতি, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, আহত সিপিআইএম নেতা জয়ন্ত মজুমদার। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, ছবিটা একবার দেখুন। গজারকুটি গ্রাম পঞ্চায়েতের হোগলাটাড়ি, কুরসামারি সহ বন্যা বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের নিয়ে ধূপগুড়ি শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে মিছিল করে বিডিও অফিসে পৌঁছয় সিপিআইএম নেতৃত্ব। দ্রুত ঘর তৈরি, পানীয় জল সরবরাহ, ক্ষতিগ্রস্ত ফসল এবং বাড়িঘরের উপযুক্ত ক্ষতিপূরণ সহ মোট 17 দফা দাবিতে এই বিক্ষোভ দেখান তারা। মিছিল বিডিও অফিসের গেটে পৌঁছতেই শুরু হয় বচসা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ডেপুটেশন জমা দেয় 5 সদস্যের একটি দল। আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, ধূপগুড়ির ছবি, বিডিও অফিসে উত্তেজনা, বন্যা দুর্গতরা স্মারকলিপি জমা দিতে যায়, তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়, আহত হন সিপিআইএম নেতা জয়ন্ত মজুমদার।